তো আমরা এখান থেকে পড়া শুরু করি। দেখেন, আমরা এই যে ভার্ব ফর্ম গুলো পড়তেছিলাম, আমরা এই ভার্ব ফর্ম পড়বো এবং এটা দিয়ে বাক্য রচনা করার চেষ্টা করব। আমরা সেন্টেন্স মেক করব উইথ দিস কনজুগেশন অফ ভার্বস। আমরা এই ভার্ব গুলোর মাধ্যমে বাক্য তৈরি করব, এর মিনিংটা জানবো। প্রথম ভার্বটা রয়েছে অ্যাকসেপ্ট। এ সি সি এ ডাবল সি ই পি টি। অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা। এর ভি টু বা পাস্ট ফর্ম হচ্ছে অ্যাকসেপ্টেড, আর পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে অ্যাকসেপ্টেড। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, প্রায় দেখা যায় কি, এই যে ভার্ব ফর্মের দুই তিনটা ফর্মস। ওকে, আসসালামু আলাইকুম আপা, হাউ আর ইউ? আই এম অলসো ফাইন, এন্ড ইউ? Fine, sir. ওকে। হাউ ইজ ইউর ডটার? আপনার মেয়ের কি খবর? Sir, she's quite okay. ওকে, শি Now ইজ she's কোয়াইট ওয়েল। শি ইজ but the company. Join ওকে। his থ্যাংক ইউ, ইটস এ গুড নিউজ ফর আস, নো ডাউটলি। ওকে, sir. ওকে, থ্যাংক ইউ। তো আমরা, Welcome. ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে অ্যাকসেপ্ট এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাকসেপ্টেড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যাকসেপ্টেড। এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে, আমরা খেয়াল করব এইটা, অ্যাকসেপ্ট, এ সি সি ই পি টি, অ্যাকসেপ্টেড তো গ্রহণ করা, কিন্তু যখন অ্যাকসেপ্টেড বললাম তখন গ্রহণ করেছিল বা গ্রহণ করেছিলাম। আর যখন অ্যাকসেপ্টেড বললাম তখন কি হলো? তখনও করে কিন্তু আছি। গ্রহণ করি আছে। থ্যাংক ইউ। এখন দেখার বিষয় হচ্ছে, দেখেন অ্যাকসেপ্টেড বানান ভি টু এর বানানটা যা, এই ভি থ্রিতে অ্যাকসেপ্টেড বানানটাও কিন্তু ঠিক একই। অর্থাৎ আমরা দেখতে পাই ভি টু, ভার Have ভার to. হ্যাঁ, ভার্ব টু এবং ভার্ব থ্রি, এদের ভার্ব ফর্ম গুলো প্রায় একই হয় বানানটা, স্পেলিংটা এবং এদের যে প্রোনাউন্সিয়েশনটা। হ্যাঁ, অ্যাক্ট, এ সি টি, অ্যাক্ট অর্থ আচরণ করা বা অভিনয় করা বা গ্রহণ করা। হ্যাঁ, অ্যাক্ট মানে আচরণ করা, মূলত কাজ করাও হয় অ্যাক্ট। তো এখানে অ্যাক্টেড, এখানেও ভি থ্রিতে কিন্তু অ্যাক্টেড। অর্থাৎ আমরা এটা বলতে পারি, আমরা যদি ভি টু মনে রাখি, ভি থ্রি আমাদের অটোমেটিকলি মনে থাকবে। বেশিরভাগ ভার্বের ক্ষেত্রে দেখা গিয়েছে ভি টু এবং ভি থ্রি একই হয়। পরের উদাহরণটাও একটু দেখেন, অ্যাচিভ, এ সি এইচ আই ই ভি ই। অ্যাচিভ অর্থ অর্জন করা। আমরা ভি টু ও দেখতে পাচ্ছি অ্যাচিভড, এখানে যেটা ছিল বেস ফর্মে এ সি এইচ আই ই ভি ই, আর এরপরে শুধু ডি যোগ হয়েছে, অ্যাচিভড। এখানেও কিন্তু অ্যাচিভড। যদি বলা হয় আমি এমবিবিএস ডিগ্রি অর্জন করেছিলাম, আই অ্যাচিভড, I আই অ্যাচিভড এমবিবিএস, আই অ্যাচিভ দ্য এমবিবিএস ডিগ্রি। আবার যদি বলা হয় আমি এমবিবিএস ডিগ্রি অর্জন করেছি, আই হ্যাভ অ্যাচিভড এমবিবিএস ডিগ্রি, তখন হ্যাভ হবে এবং অ্যাচিভড হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে বানান দুইটাই কিন্তু এক। একটা বসছে, একটা বসছে পাস্ট ইনডেফিনিট টেন্সে, আমি এমবিবিএস ডিগ্রি অর্জন করেছিলাম। আরেকটা বসেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আমি এমবিবিএস ডিগ্রি অর্জন করেছি, আই হ্যাভ অ্যাচিভড এমবিবিএস ডিগ্রি। তো এইভাবে আমরা এখান থেকে একটু পড়বো, অ্যাকসেপ্ট থেকে পড়বো বাংলা সহ ভি টু এবং ভি থ্রি। স্টার্ট নাও। প্রথমে আপা পড়েন, হোসনারা আপা। হুম, accept গ্রহণ করা accepted accepted. হুম, act আচরণ করা act acted. achieve অর্জন করা achieved achieved. হুম। admire প্রশংসা করা admire admire. advice উপদেশ দেয়া advised advised. affect প্রভাবিত করা affected affected. agree রাজি হওয়া agreed agreed. এইবার এই অ্যাগ্রি দিয়ে একটা বাক্য করবেন, অ্যাগ্রিড দিয়ে একটা বাক্য করবেন, আবার এই ভি থ্রি অ্যাগ্রিড দিয়ে তিনটা বাক্য করতে হবে। হ্যাঁ, um, I agree to give him হ্যাঁ, a pen. হ্যাঁ, আমি তাকে একটা কলম দিতে রাজি হই, প্রেজেন্ট টেন্সে। এবার অ্যাগ্রিড দিয়ে একটা করেন, পাস্ট ইনডেফিনিট। Uh, go with it to go. And বাংলাটা যদি আমি একটু বলে দেই, যেমন আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম, আমি I তার, I agree to his proposal. হ্যাঁ, এখানে অ্যাগ্রি এর পরে একটা উইথ দিতে হয়। অ্যাগ্রি উইথ শব্দের অর্থ হচ্ছে রাজি হওয়া। আই অ্যাগ্রিড উইথ হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবে রাজি হয়েছি। হুম, হুম, আই অ্যাগ্রিড উইথ হিজ প্রপোজাল। আবার আরেকটা অ্যাগ্রিড যেটা ভি থ্রি, অর্থাৎ যেটাকে আমি তার প্রস্তাবে রাজি হয়েছি। হুম, But I have agreed with her proposal. প্রপোজাল, থ্যাংক ইউ। আই হ্যাভ অ্যাগ্রিড উইথ হার প্রপোজাল, আমি তার প্রস্তাবে রাজি হয়েছি। এইভাবে যদি আমরা বাক্য তৈরি করতে পারি, দেখবেন এই ওয়ার্ড গুলা কিন্তু আমাদের ব্রেনে অনেক দিনের জন্য থাকবে, আমাদের এক প্রকার মুখস্থ হয়ে যাবে। কিন্তু শুধু বাক্যগুলো, শুধু ওয়ার্ড গুলো যদি আমরা মুখস্থ করি, তাহলে এই পরবর্তীতে কিন্তু মনে থাকে না। আমরা অনেক সময় কথা বলতে গেলে দেখবেন বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড মিনিং মনে আসে না। এটা অনেক সময় আমি দেখেছি, আপনারা রেকর্ডিং যারা পাঠাচ্ছেন, আমি অনেক মন দিয়ে শুনি। যেমন এখানে
আমরা ফ্লাই শব্দের অর্থ ওড়া, তারপরে আরো অনেক অনেক শব্দ কিন্তু আমাদের মনে থাকে না। একটা রয়েছে প্রেডিক্ট, মানে ভবিষ্যৎবাণী করা। তো এইগুলা যখন আমরা এইগুলা যখন আমরা পড়বো, আমরা যখন এটা দিয়ে সেন্টেন্স তৈরি করব, তখন কিন্তু আমাদের মনে থাকবে। তো সেন্টেন্স তৈরি করতে হবে হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্স তৈরি করলে এটা প্র্যাকটিক্যাল। এটা অ্যামাজ থেকে বিস্মিত হয়, এখান থেকে শিলা আপা পড়বেন। অ্যামাজ অর্থ বিস্মিত হওয়া। হুম। বিস্মিত হওয়া, অ্যামাজ অ্যামাজ। হ্যাঁ। অ্যামিউজ অর্থ আনন্দ দেওয়া, অ্যামিউজ অ্যামিউজ। অ্যান্সার অর্থ উত্তর দেওয়া, অ্যান্সার্ড অ্যান্সার্ড। অ্যাপিয়ার অর্থ প্রদর্শিত হওয়া, অ্যাপিয়ার্ড অ্যাপিয়ার্ড। অ্যারেঞ্জ অর্থ আয়োজন করা, অ্যারেঞ্জ অ্যারেঞ্জ। অ্যারাইভ অর্থ পৌঁছানো, অ্যারাইভড অ্যারাইভড। আস্ক অর্থ জিজ্ঞাসা করা, আস্ক আস্ক। অ্যাটাক অর্থ আক্রমণ করা, অ্যাটাকড অ্যাটাকড। এবার আপনি অ্যাটাক দিয়ে 3টা বাক্য করবেন, প্রেজেন্ট টেন্সের একটা, পাস্ট টেন্সের একটা, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আচ্ছা। একটা। The dog that dog is attacked me. হুম। That dog attacked me yesterday. The dog has attacked me today. থ্যাংক ইউ। আচ্ছা, এইখানে আমরা প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি। অ্যারাইভ মানে পৌঁছানো, যেমন সে বাড়িতে পৌঁছায়, হি অ্যারাইভস হিম হোম। অ্যারাইভস পৌঁছায়। যদি বলি সে Arrived. তার বাড়িতে পৌঁছিয়েছিল, হি অ্যারাইভড হিম হোম, হিজ হোম। যদি বলি সে গতকাল 10টার সময়, সে গতকাল রাত 10টার সময় তার বাড়িতে পৌঁছিয়েছিল, তাহলে হি অ্যারাইভড হিজ হোম অ্যাট His 10 at p.m. লাস্ট নাইট। লাস্ট নাইট। হ্যাঁ, তাহলে বাক্যটা কেমনে সাজাবো? সে গতকাল রাত 10টার সময় তার বাড়িতে পৌঁছিয়েছিল, তাহলে এখানে প্রথমে সাবজেক্ট হচ্ছে হি। প্রথমে সাবজেক্ট হচ্ছে হি, অর্থাৎ had. হি অ্যারাইভড, অর্থাৎ সে পৌঁছিয়েছিল। হ্যাঁ, এখানে যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স, এখানে ডিরেক্ট ভার্বের এই V2 ফর্মটা বসে যাবে। যেমন আমি খেয়েছিলাম, আই এট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি দেখেছিলাম, আই স। সি থেকে স। অর্থাৎ পাস্ট ইনডেফিনিটে কখনো কোনো অজয়ের প্রয়োজন হবে না, অর্থাৎ ডিরেক্ট এই ভার্বের V2 ফর্মটা বসাই দিলেই চলবে। আই অ্যারাইভড বা হি অ্যারাইভড হিজ হোম, সে তার বাড়িতে পৌঁছেছিল অ্যাট 10 p.m. রাত 10টায়। লাস্ট নাইট গত রাতে। অর্থাৎ সে এক জায়গায় জব করে, তো মনে করেন বৃহস্পতিবার অফিস শেষ করে বাসায় আসলো, তা বলা হচ্ছে সে গত রাত 10টার সময় তার বাড়ি ফিরেছিল বা এসেছিল বা পৌঁছিয়েছিল। অ্যারাইভড, হি অ্যারাইভড হিজ হোম অ্যাট 10 p.m. লাস্ট নাইট। আর যদি বলা হয় সে আজ সকাল 10টায় তার বাড়িতে পৌঁছিয়েছে বা পৌঁছেছে। Has arrived today. Today and 10 p.m. morning. Yes, he has arrived his home at 10 p.m. today's morning বা টুডে মর্নিং। অর্থাৎ সে আজ সকাল 10টার সময় সে তার বাড়িতে পৌঁছেছে। এই বাক্যগুলো আমরা তৈরি করব, প্রত্যেকটা সেন্টেন্স ওয়ার্ড দিয়ে এক একটা বাক্য তৈরি করব। এখানে আরো অনেক ওয়ার্ড রয়েছে, এখান থেকে আমরা আজ থেকে যদি পড়ি। আর কেউ রুমা আপা পড়তে পারবেন, বা অন্য যারা আছি আমরা ক্লাসে যোগদান করেছি, আমরা অনেকেই দেখতে পাচ্ছি, বিলকিস আপা বা ফাতেমা মঞ্জুরি আপা, আমরা এগুলো একটু পড়বো। এখান থেকে আজ থেকে একটু পড়তে হবে। কে পড়বো স্যার? হ্যাঁ, আপনি পড়েন, আজ থেকে পড়েন। আক্সড আক্সড আক্সড। মানে আজকে হচ্ছে জিজ্ঞেস করা, অ্যাটাক আক্রমণ করা, অ্যাটাক অ্যাটাক। বেক তাপ দেওয়া, বেকড বেকড। বিহেভ আচরণ করা, বিহেভ বিহেভ। বিলিভ বিশ্বাস করা, বিলিভড বিলিভড। বিলং যুক্ত হওয়া, বিলংড বিলংড। ব্লেম দোষ দেওয়া, ব্লেম ব্লেম। থ্যাংক ইউ ব্রো। হ্যাঁ, বড় হচ্ছে ধার করা, বরোড বরোড। ব্রাদার না বদার, বদার হচ্ছে বিরক্ত হওয়া, বদার বদার। থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের বিলকিস আপার কি খবর, এখন কি উনি সুস্থ হয়েছে? আজকে তো কথা হলো স্যার, ওনার তো আজকে জয়েন করার কথা। ওনার খবরটা মানে নিতে পার? একটু আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি আমি পরে ক্লাসের পরে ওনাকে ফোন করে নিব। তো দেখেন এখানে এই ওয়ার্ড গুলো আমরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা জয়েন করেছি স্যার, প্রবলেম হচ্ছে স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি জয়েন করেছেন, আপনার শারীরিক অবস্থা কি এখন? আপনার হচ্ছে আমার নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার শারীরিক অবস্থা কেমন? সুস্থ আছি ও যাক, ওষুধ কি খাওয়া লাগছে আর? স্যার, মোটামুটি সুস্থ আছি, পায়ে এখনো হালকা ব্যথা আছে স্যার। ও আচ্ছা, ওটা ওষুধে সেরে যাবে, সমস্যা নাই। আচ্ছা, জাহিদুল ইসলাম, আপনি এখান থেকে একটু পড়বেন, কল থেকে। কল থেকে পড়বেন। যে ওষুধগুলো স্যার
আচ্ছা, আমরা পরে আবার কথা বলে নিব, সমস্যা নাই। আচ্ছা, জাহিদুল ইসলাম ভাই, আপনি এটা পড়বেন কল থেকে। কল থেকে পড়েন, কল, কল্ড, কল্ড। ক্যান্সেল অর্থ বাতিল করা, ক্যান্সেলড ক্যান্সেলড। হুম ক্লিয়ার অর্থ বহন করা, হলো ক্যারি কার। ক্যারি, এটা উচ্চারণ করতে হবে ক্যারি, বহন করা। ক্যারি অর্থ বহন ক্রেড করা। ক্রেড হুম। এটা উচ্চারণ হবে কজ, কজ মানে হচ্ছে কারণ, কজড, কজড। সেলিব্রেট শব্দের অর্থ উদযাপন করা, সেলিব্রেটেড, সেলিব্রেটেড। হ্যাঁ, এরপরেরটা কি, CLEAR, এটা কি হবে, ক্লিয়ার। বলেন, ক্লিয়ার, না সরি, এটা ক্লিন, ক্লিন, ক্লিনড, ক্লিন ক্লিনড। পরিষ্কার করা, ক্লিন ক্লিন। হ্যাঁ, তারপর নিচে এটা, ক্লিয়ার ক্লাইন্ট ক্লাইম হ্যাঁ, ক্লাইম ক্লিয়ার, ক্লাইম। ক্লিয়ার্ড, ক্লিয়ার্ড। আর একটা হচ্ছে ক্লাইম্ব, মানে হচ্ছে উপরে ওঠা, ক্লাইম্বড, ক্লাইম্ব। তো দেখেন এখানে এই যে ভার্ব ফর্ম গুলো আপনাদেরকে নতুন নতুন শীট কিন্তু এগুলো প্রোভাইড করছি। আমরা এগুলো মুখস্থ করব, কেন করব, কারণ আমরা টেন্স যখনই পরিবর্তন করব, যেমন ওপেন মানে হচ্ছে খোলা, আমি জানালাটি খুলি, প্রেজেন্ট টেন্সের একটা বাক্য, তখন আপনাকে বি অন, I open the window. ইয়েস, আই ওপেন দ্য উইন্ডো, আই ওপেন দ্য ডোর, আই ওপেন দ্য ক্লাসরুম, হ্যাঁ, আই ওপেন দ্য এয়ারপোর্ট, বা আই ওপেন দ্য শপ। এটা হচ্ছে ওপেন মানে খোলা, আমি দোকানটি খুলি, আমি জানালাটি খুলি, আমি দরজাটি খুলি, তখন ওপেন ব্যবহার করব। কিন্তু একই বাক্য যখন আমি পাস্ট ফর্মে বলবো, আমি জানালাটি খুলেছিলাম, আই ওপেন্ড দ্য ডোর, আমি দরজাটি খুলেছিলাম, আই ওপেন্ড দ্য ডোর, আমি দরজাটি খুলেছি বা আমি দরজাটি খুলিয়ে আছি, আই হ্যাভ ওপেন্ড দ্য I ডোর। have এই আই হ্যাভ ওপেন্ড দ্য ডোর, এইটা কোন টেন্স, আই হ্যাভ ওপেন্ড দ্য ডোর, জাহিদুল ইসলাম বলবেন, আই হ্যাভ ওপেন্ড দ্য ডোর, কোন টেন্স, টেন্সটা কি, থ্যাংক ইউ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই টেন্সটা যদি আমরা বুঝতে পারি এবং এই টেন্সের গঠন প্রণালী যদি আমরা জানি, এই বাক্যগুলো আমরা ইজিলি গঠন করতে পারবো। কথা বলতে গেলে, ইংলিশে কথা বলতে গেলে, আমরা বাঙালি, দেখবেন সব কথাগুলো আমাদের ব্রেনে আগে বাংলায় চলে আসে, তারপর মুখ থেকে সেই বাংলাগুলো আমরা সঙ্গে সঙ্গে দেন অ্যান্ড দেয়ার ট্রান্সলেট করে ইংলিশে অনুবাদ করে দিলেই কিন্তু আমাদের কথাটা বলা হয়ে যাবে। এখানে যে কোনো বিষয়ের উপরে আপনি নিজের সম্পর্কে বলবেন, আপনি কি সম্পর্কে বলবেন, একটা বুক ফেয়ার বলবেন, আপনার রিডিং রুম বলবেন, দেখবেন আপনার প্রথমে বাংলাগুলো চলে আসে মুখে, মানে আপনার হৃদয়ে। এবার ওইগুলা কিন্তু ট্রান্সলেট করতে হবে, যে আমার একটি পড়ার ঘর আছে, এটা খুবই সুসজ্জিত, আমি এখানে বসে পড়াশোনা করি, সেখানে একটি টেবিল আছে, একটি চেয়ার আছে। এই যে কথাগুলো আগে দেখবেন বাংলায় চলে আসছে, বাংলা থেকে কি করতে হবে, বাংলা থেকে কিন্তু আমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো ইংলিশে ট্রান্সলেট করতে গেলেই বললাম যে সেখানে একটি টেবিল আছে এবং একটি চেয়ার আছে, সেখানে বলতে কোথায়, আমার পড়ার রুমে, মাই রিডিং রুমে। তাহলে দেয়ার ইজ এ চেয়ার অ্যান্ড এ টেবল ইন মাই রিডিং রুম। তাহলে এই যে দেয়ারের একটা ব্যবহার করিয়েছি, যে আছে, নাই, ছিল, ছিল না, এমন থাকলে দেয়ার বসে। গত ক্লাসেও কিন্তু আমি দেয়ারের অনেকগুলা ব্যবহার করিয়েছিলাম, যে সেখানে একটা মসজিদ থাকার কথা, সেখানে একটা মসজিদ থাকার কথা ছিল, সেখানে supposed to. একটি মসজিদ আছে। হুম এই দেয়ারের কিন্তু স্পোকেন রুলের যে শীটটা, ওর ভিতরে দেখিয়েছিলাম দেয়ারের অনেকগুলা। তো দেখেন আমি অনেকগুলো শীট অলরেডি দিয়ে ফেলেছি, আজকে এইটা দিব। এই শীটটা কিন্তু আপনারা একদিনে হবে না, ধীরে ধীরে এইগুলা কিন্তু মুখস্থ করতে হবে। যে যত বেশি এই ফর্মগুলা মুখস্থ করবে, তার কিন্তু ইংরেজিতে কথা বলার সম্ভাবনা ততই বেড়ে যাবে। তো দেখেন আমরা এখানে সেন্টেন্স ট্রান্সলেশন করব, তারপর বাকি যে পড়া দেওয়া ছিল সেটা নিব। আজকে স্পেশাল কি পড়া দিয়েছিলাম মনে আছে? আচ্ছা, আমরা এইখান থেকে একটু ট্রান্সলেশন গুলো করার চেষ্টা করতে থাকি, এগুলো করলে আমাদের অনেক কাজে দিবে। এগুলো থেকে আমরা কথা বলবো সহজে। যেমন আপনি এখানে এসেছিলেন, শিলা আপা বলেন, এটা কোন টেন্সে রয়েছে, আপনি এখানে এসেছিলেন, পাস্ট ইনডেফিনিট। এর বাক্যটা কি হবে তাহলে, ইউ, Yeah, ইউ yeah. ইউ কেম হেয়ার, এসেছিলেন, Yeah. ইউ কেম হেয়ার, আপনি এখানে এসেছিলেন। যদি বলা হয় আপনি এখানে এসেছিলেন না, অর্থাৎ আপনি এখানে আসেননি, বাংলাটা হবে আপনি এখানে আসেননি, তাহলে এই নেগেটিভ ফর্মের বাক্যটা কিভাবে বলবো? Yeah. হ্যাঁ, এখানে ডিডেন্ট আনতে হবে, Oh, you কারণ হুম did কেন come. আনবো, কারণ এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সে যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এই জন্য কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড ব্যবহার করব, নেগেটিভ হলে ডিড নট ব্যবহার করব, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বা ডাজ আসবে, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট আসবে। আমাদের নিশ্চয়ই এই Exactly. বিষয়টা মনে আছে। Yes.
হুম, ইয়েস, এইটা এইবার ঠিক বলেছেন, ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ কাম হবে। ইউ কেম হেয়ার, তুমি এখানে বা আপনি এখানে এসেছিলেন। ইউ ডিডেন্ট কাম হেয়ার, ইউ ডিডেন্ট কেম বলবো না, ইউ ডিডেন্ট কাম হেয়ার। যদি বলি আপনি কি এখানে এসেছিলেন, আমি ইন্টারোগেটিভ Did you করব, ডিড ইউ কাম হেয়ার, আপনি কি এখানে আসেননি। didn't you come here? থ্যাংক ইউ। এবার করিম বিশ্বস্ত ছিল, এইটা রুমা আপা বলবেন, করিম বিশ্বস্ত ছিল। Was trusty or trustworthy? হ্যাঁ, বা এখানে বলতে হবে করিম ওয়াজ ফেইথফুল, ফেইথফুল মানে Faithful. বিশ্বস্ত, হ্যাঁ। ট্রাস্ট মানে বা ট্রাস্টফুল দিলে হবে, কিন্তু করিম ওয়াজ ফেইথফুল, করিম বিশ্বস্ত ছিল। কিভাবে বললেন, করিম বিশ্বস্ত ছিল, কিন্তু এই ছিলটাকে আমি করিমের পরে এনে বসিয়ে দিব, করিম ছিল বিশ্বস্ত। করিম করিম ছিল ভদ্র, হ্যাঁ, করিম ছিল একজন শিক্ষক, করিম ছিল একজন ডাক্তার। কিন্তু আমরা কিভাবে লিখি, করিম একজন ডাক্তার ছিল, কিন্তু লেখার সময় আমাদের সাবজেক্টের পরে ভার্ব আনতে হয়। লেখার সময় সাবজেক্টের পরে ভার্ব আনতে হয়। করিম ওয়াজ ফেইথফুল, করিম বিশ্বস্ত ছিল। তাহলে করিম বিশ্বস্ত ছিল না, কি হবে বলে ফেলেন। Corin didn't trust কি যেন faithful. না, এই যে এখানে একটা বিষয় খেয়াল করবো, দেখেন আমি বলেছি যে করিম ওয়াজ ফেইথফুল। মনে রাখবেন, কোন বাক্যে যদি বি ভার্বের কোন, করিম ওয়াজ নট ফেইথফুল, করিম ওয়াজ নট ফেইথফুল, এটা ওয়াজ নট কেন দিব, এখানে ডিড নট কেন দিব না, এটা আপনাদের প্রশ্ন থেকে যেতে পারে। প্রশ্নটা এই জন্য হবে, করিম ওয়াজ ফেইথফুল, এখানে ওয়াজটা এসেছে মূলত বি ভার্বের ভিতরে লুকানো ছিল। বি ভার্বের কোন বংশীয় ভার্ব যদি কোনো বাক্যে থাকে, যেমন যেমন অ্যাম ইজ আর অজয়ের, অ্যাম ইজ আর অজয়ের, বি বিন বিং, এর কোনো একটা যদি কোনো বাক্যে থাকে, তাহলে ওই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে শুধু ওই বি ভার্বের পরে নট দিতে হবে। যেমন করিম ওয়াজ ফেইথফুল, করিম বিশ্বস্ত ছিল, আর করিম বিশ্বস্ত ছিল না, করিম ওয়াজ নট ফেইথফুল। কি হবে বলেন, করিম ওয়াজ নট ফেইথফুল। এখানে ওয়াজ নট কেন দিচ্ছেন, ওই যে ওয়াজের পরে নট বসবে, ওয়াজটা হচ্ছে এখানে যদিও মেইন ভার্ব, কিন্তু এর জন্ম কোন জায়গায়, বি ভার্বের গর্ভে, মধ্যে। এটা মনে রাখার বিষয়, মনে রাখবেন। এখানে আপা আমরা ভুল করে ডিড বলে বসেছি বা অন্য কিছু বলছি, কিন্তু এটা হবে না। করিম ওয়াজ ফেইথফুল, করিম ওয়াজ নট ফেইথফুল। করিম ওয়াজ এ টিচার, করিম ওয়াজ নট এ টিচার। করিম ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, করিম ওয়াজ নট অ্যান ইঞ্জিনিয়ার। এখানে ওয়াজের পরে শুধু নটটা বসিয়ে দিলে বাক্যটা নেগেটিভ হবে। কথাটা কি বুঝতে পেরেছি আমরা সবাই? Yes. Yes. হ্যাঁ, এটা মনে রাখবো একটু, হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করলে মনে থাকবে। আচ্ছা, তাহলে এর ইন্টারোগেটিভ কি হবে, রুমা আপা বলে ফেলেন। করিম কি বিশ্বস্ত ছিল, ওই অসটা সবার প্রথমে আনতে হবে। অস করিম ফেইথফুল, Faithful অস করিম ফেইথফুল। আর করিম কি বিশ্বস্ত ছিল না, তখন কি হবে, wasn't Corin. অজেন্ট। Wasn't Corin faithful? হ্যাঁ, অজেন্ট করিম ফেইথফুল, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ফাতেমা মঞ্জুরি আপা আর বিলকিস আপা আমরা সবাই একটু কথা বলবো, হ্যাঁ, জাহিদুল ইসলাম, আমরা এই বই সবাই কিন্তু একটু পার্টিসিপেট করব। এই বাক্যটা মিনু বুদ্ধিমতী ছিল, এটা ফাতেমা মঞ্জুরি আপা একটু বলবেন। Minu was intelligent. হুম, ফাতেমা আপা ক্লাসে আছেন, বলবেন, অথবা বিলকিস আপা বলতে পারবেন, আপনার নেটওয়ার্কটা ঠিক হয়েছে, শোনা যাচ্ছে। এইটা মিনু বুদ্ধিমতী ছিল, কি হবে, Minu was intelligent. মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট, থ্যাংক ইউ। এর নেগেটিভ কি হবে, মিনু বুদ্ধিমতী ছিল না। Minu was not intelligent. ইয়েস, এর ইন্টারোগেটিভ কি হবে, Was Minu intelligent? Was Minu intelligent? থ্যাংক ইউ। আর নেগেটিভ ইন্টারোগেটিভটা কি হবে তাহলে, Wasn't Minu Minu was not Minu intelligent. হ্যাঁ, ওয়াজ নট কে একসঙ্গে বলবো, ওয়াজেন্ট মিনু ইন্টেলিজেন্ট, ওয়াজেন্ট মিনু ইন্টেলিজেন্ট। এটা মনে রাখবো, এবং পরবর্তীতে এই চিহ্নটা দিব, এটাকে কি বলা হয়, এক্স নোট অফ ইন্টারোগেশন। এটা না দিলে কিন্তু এটা কিন্তু বসবে হচ্ছে দুইটা জায়গায়, ইন্টারোগেটিভে বসবে এবং নেগেটিভ ইন্টারোগেটিভেও বসবে। মিনু কি বুদ্ধিমতী ছিল, ওয়াজ মিনু ইন্টেলিজেন্ট, এটা লেখার পর আমরা অনেকে ভুল করে ফুল স্টপ দিয়ে বসি, ফুল স্টপ কি আদৌ হবে, হবে না। তো এই চিহ্নটা কিন্তু আমরা দিতে প্রায় ভুল করি, একটু মনে রাখবেন। দেখেন, এই যে বাক্যগুলো আমি কেন করাচ্ছি, আমরা টেন্স পারি কিনা এখানে যাচাই বাছাই হয়ে যাচ্ছে। আমরা এইটা শিখলে কি হবে, একটা বাক্য দিয়ে আমরা চারটা বাক্য করতে পারতেছি। চারটা বাক্য তৈরি করলে কি হবে, যেমন আপনি আমাকে ডাকছেন, স্যার ভাত খেতে আসেন, আপনার বাসায় আমি বেড়াতে গিয়েছি, তো আমি আমি শুনতে পারিনি। এবার আপনি বলছেন, স্যার আপনি কি ভাত খাবেন, তাহলে বাক্যটা কি হলো, ইন্টারোগেটিভ হয়ে গেল।
এরপরও আমি শুনতে পারিনি, আপনি আবার বলছেন স্যার আপনি কি ভাত খাবেন না? তাহলে এটা কি হলো? নেগেটিভ ইন্টারোগেটিভ হলো। দেখেন তাহলে এই কথাগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়। মিনু বুদ্ধিমতী ছিল, মিনু বুদ্ধিমতী ছিল, আপনি মিনুকে দেখে আসছেন, এবার বাসায় এসে আপনার নিজের লোকের সাথে বলছেন আসলে মিনুকে দেখলাম তো, কিন্তু মিনু বুদ্ধিমতী ছিল না। এই যে দেখেন নেগেটিভ বাক্য প্রয়োজন হয়। এরপর আপনাকে কেউ জিজ্ঞাসা করছে আচ্ছা মিনু কি বুদ্ধিমতী ছিল, তাহলে কি ওয়াজ মিনু ইন্টেলিজেন্ট? তাহলে আমাদের প্রতিনিয়ত এই চার ভাবে কথা বলার প্রয়োজন পড়ে: অ্যাফার্মেটিভ, দেন নেগেটিভ, দেন ইন্টারোগেটিভ, দেন নেগেটিভ ইন্টারোগেটিভ। প্রত্যেকটা বাক্য আমরা এইভাবে প্র্যাকটিস করব, প্রত্যেকটা বাক্য আমরা এইভাবে। তুমি অসুস্থ ছিলে, এটা নূতনদের ভিতরে থেকে একজন একটু বলবেন তুমি অসুস্থ ছিলে। এখানে কে বলতে পারবেন? জাহিদুল ভাইয়া বলতে পারবেন, অথবা ফাতেমা মঞ্জুরি আপা? আপনি নাই মনে হয় আজকে ক্লাসে। জাহিদুল ভাই বলেন, এই যে তুমি অসুস্থ ছিলে, খুবই সহজ, কি হবে বলেন তো? তুমি অসুস্থ ছিলে কি হবে? হ্যাঁ, You were. ইউ ওয়ার, You ইউ were. এর পরে অজ হয় Were. না, ইউ ওয়ার, হ্যাঁ ইউ ওয়ার। এখানে দেখেন অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার ইউ মানে তো তুমি একজন, তাহলে এখানে ইউ এর পরে তো অজ হওয়ার কথা, কিন্তু ওয়ার হলো কেন? এইটার সঠিক উত্তর হচ্ছে ইউ এর পরে সর্বদা ওয়ার বসবে এই কারণে, কারণ ইউ মানে কখনো কখনো তুমিও বুঝায়, আবার তোমরাও কখনো বুঝে। কখনো তোমরাও বুঝায়। যদি বলা হয় তুমি অসুস্থ ছিলে, এইটা না বলে আমি যদি বলতাম তোমরা অসুস্থ ছিলে, তখন কি হতো? You were. ইউ আর সিক। আবার তুমি অসুস্থ ছিলে, ইউ আর সিক। ওই ইউ এর পরিবর্তে ইউ এর পরে কখনো অজ বসবে না, ইউ মানে তোমরা, আবার ইউ মানে তুমি। হ্যাঁ, এই জন্য ইউটাকে এখানে কমন নেওয়া হয়েছে। ইউটাকে এখানে কি নেওয়া হচ্ছে? ইউটাকে কিন্তু এখানে কমন নেওয়া হচ্ছে। হুম। তো দেখেন আমরা ক্লাসে যারাই রয়েছি সবাই কিন্তু একটু কথা বলবো। কেয়া আক্তার একটু বলবেন এইগুলা। এক যে ছিল রাজা, কি হবে এটা? কেয়া বলতে পারবেন এক যে ছিল রাজা, এর ইংলিশটা কি হয়? অনস দেয়ার ওয়াজ এ কিং, বা There was a Once there king. was a king. কিং। আচ্ছা তাহলে ফুলগুলো তাজা ছিল, কি হবে? The flowers were ফ্রেশ। fresh. দ্য ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ, ফুলগুলো তাজা ফুলগুলো তাজা ছিল না? Flowers were not fresh. ফুলগুলো কি তাজা ছিল? Were the flowers fresh? ওয়ার দ্য ফ্লাওয়ার্স ফ্রেশ, আর ফুলগুলো কি তাজা ছিল না? Were not the flowers fresh? থ্যাংক ইউ। আমি আজ সকালে এসেছি। I have come. I have come in the morning. ইয়েস, আই হ্যাভ কাম ইন দিস মর্নিং, আজ সকালে। হ্যাঁ, This morning. আচ্ছা, বা দিস মর্নিং বললে হবে, এই আজ সকালে মানে এই সকালে। ইয়েস, আমি সকালে আসিনি, বা আমি আজ সকালে আসিনি। আই হ্যাভ Have নট, come this morning. আই হ্যাভ নট কাম দিস মর্নিং। আমি কি আজ সকালে এসেছি? Have I come in this morning? আমি কি আজ সকালে আসিনি? Haven't I come in this morning? দেখছেন এইভাবেই কিন্তু আমাদের জড়তা কেটে যাবে, ফ্লুয়েন্সি এই যে আসতে শুরু করেছে, কেবল ফুলগুলা ফুটতে শুরু করেছে। এইভাবে আরো দ্রুত বলতে হবে, এক নিঃশ্বাসে বলতে হবে। ছেলেটা বোকা ছিল, দা বয় ওয়াজ ফুল। ছেলেটা বোকা ছিল না, দা বয় ওয়াজ নট ফুল। ছেলেটা কি বোকা ছিল? ওয়াজ দা বয় ফুল। ছেলেটা কি বোকা ছিল না? ওয়াজন্ট দা বয় ফুল। এইভাবে সেই টাং টুইস্টার প্র্যাকটিস করার মতো এইগুলা কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে, দ্রুত বলতে হবে। হ্যাঁ, দ্রুত যখন হবে, এটা আস্তে আস্তে হবে। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, কোনো কাজ রাতারাতি হয় না। স্পিকিং আমরা এখানে আমাদের 30, 35, 40 বছর, 50 বছর বয়স হয়েছে, তাও আমরা পারি না। একদিনে কি হবে? হবে না। এটা বলতে বলতে আস্তে আস্তে হবে। আমাদের যে মরিচা পড়েছে, এই মরিচার দেখবেন আস্তে আস্তে ঘষলে কিন্তু উঠে যাবে। তো আমাদের মরিচা উঠাতের জন্য সিস্টেমটা হচ্ছে এই যে এইগুলা দ্রুত আমাদের মুখে প্র্যাকটিস করতে হবে। ছেলেটা বোকা ছিল, দা বয় ওয়াজ ফুল। ছেলেটা বোকা ছিল না, দা বয় ওয়াজ নট ফুল। ছেলেটা কি বোকা ছিল? ওয়াজ দা বয় ফুল। ছেলেটা কি বোকা ছিল না? ওয়াজন্ট দা বয় ফুল। এইভাবে একটা বাক্য যত দ্রুত বলতে পারবেন, অর্থাৎ কি বলতে চাই আমি, আমি একটা বাক্য বললাম যে আমরা ভাত খেতে থাকবো, এই খেতে থাকবো বলার সঙ্গে সঙ্গে আপনার ব্রেনে চলে আসা লাগবে যে ভাত খেতে থাকবো। তাহলে তাহলে তো স্যার তাহলে স্যার তো এটা বলেছিল যে ভবিষ্যতে চলমান হলে ফিউচার কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে ফিউচার কন্টিনিউয়াস এর গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ এইটা যখন আপনার ব্রেনে চলে আসবে, তখন কিন্তু আপনার এই দ্রুততা অর্থাৎ ফ্লুয়েন্সিও চলে আসবে। আপনি যে কোনো টেন্স আমাকে বলবেন, আমি 1 সেকেন্ডও লাগবে না তার ভিতর বলে দিতে পারবো। তো আপনারাও একটা সময় এরকম পারবেন, চেষ্টা করতে করতে, প্র্যাকটিস করতে করতে এটা হয়ে যাবে। আমি একটা ছাতা কিনেছিলাম। হুম Sir, I have
I have bought an umbrella, sir. তাহলে আমি একটা ছাতা অন্য কেউ কিছু একটু বলতে চাচ্ছেন, বলেন। স্যার বলছিলাম যে শুধু আই বট দিলে হবে না, আই বট। সবাই কিন্তু ভুল বলেছেন, আমাদের রুমা আপা সঠিক বলেছে। রুমা আপাকে, হ্যাঁ হ্যাঁ, শিলা আপা একটু ভুল বলেছিল। এখানে রুমা আপাকে অনেক ধন্যবাদ, উনি সঠিক বলেছেন। দেখেন এটা আপনি আপনি তাৎক্ষণিক ভাবে হ্যাঁ হ্যাঁ, তাৎক্ষণিক ভাবে আমরা কিভাবে টেন্স চিনবো, আমরা এই বাংলা বাক্যের সব ওয়ার্ড গুলো বাদ দিয়ে দিলাম, দিয়ে একটা মাত্র ওয়ার্ড আমি বেছে নিলাম। ইয়েস, মনে আছে আপার যে লাম লেম ল তাম তেম ত। এখানে দেখেন সি লাম, সেই লাম রয়েছে আমার সূত্র, আমি যে ছন্দটা শিখিয়ে দিয়েছি, লাম লেম ল তাম তেম ত, এখানে লাম চলে এসেছে, তাই না? লাম কি হলো তাহলে? আমি একটা ছাতা কিনেছিলাম। তাহলে এই আমি আমি একটি ছাতা, এই ওয়ার্ড গুলো যদি আমি টেন্স আইডেন্টিফাই করতে চাই, সব কটা ওয়ার্ড আমি মুছে ফেললাম, শুধু এখানে কি রাখলাম? কিনেছিলাম। তাহলে কিনেছিলাম বললে কখন বোঝায়? এটা একদিন আগে হতে পারে, দুদিন আগে হতে পারে, এক সপ্তাহ আগে হতে পারে। অর্থাৎ বর্ষাকাল শুরু হয়েছে, তো আমি গত শুক্রবারে আমার ছুটির দিনে আমি শপিং করতে গিয়ে একটা ছাতা কিনেছিলাম। তো আপার উমা আপা বলেছে যে বট দিলে হবে। আসলে বট দিলেই হবে। আই বট অ্যান আমব্রেলা। আমি আমি কিনেছিলাম একটি ছাতা। মনে আছে তো বাংলা সাজানো? আমি ভাত খাই বলতে হবে আমি খাই ভাত। কি হবে? আমি খাই ভাত। আই ইট রাইস। আমি ভাত খাই, এটা যদি সরাসরি বলেন বাক্যটা হয় এমন, আই রাইস ইট, কিন্তু এটা তো ভুল বাক্য, হয় না। তাহলে কি করতে হবে? সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন। আমরা অবজেক্ট বলবো না, এক্সটেনশন বলবো, কারণ অবজেক্টের জায়গায় অনেক জিনিস থাকে। আমি একটা ছাতা কিনেছিলাম, আই বট অ্যান আমব্রেলা। আমি একটা ছাতা কিনেছিলাম না, আমি একটা ছাতা কিনেছিলাম না, এটা বলা যায় না, বলতে হবে আমি একটা ছাতা কিনিনি। হ্যাঁ, বা আমি একটা ছাতা কিনলাম না। এইটার বাংলায় মানে ইংলিশটা কি হবে? আই ডিড নট বাই। না, ডিড নট দিলে বট দেওয়া যাবে না। বাই। হ্যাঁ, Buy. এই ডিড নট, Buy. ইয়েস, ডিড নট দিলে যে বট হবে না, ডিড নট দিলে যে বট হবে না, এটা প্র্যাকটিস করতে করতে এক সময় চলে আসবে। ডিড এর পরে বাই হবে। আই ডিড নট বাই অ্যান আমব্রেলা। অনেকে আমরা এ বসিয়ে দেই, কিন্তু ওখানে আমব্রেলা লিখতে গেলে প্রথমে ইউ রয়েছে, ভাওয়েল সাউন্ড। ইয়েস, আমি আর্টিকেলের ক্লাসটা করাবো। এ ই আই ও ইউ বেশিরভাগ জায়গায় থাকলে, আবার সব জায়গায় যে অ্যান বসে তা না। অনেক সময় কনসোনেন্ট শব্দ থাকলেও, যেমন এখানে যদি লিখি এইচ ও এন ই এস টি, আমি একটা শব্দ লিখলাম অনেস্ট। হ্যাঁ, হি ইজ হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, আমরা যদি এমন বলি সে একজন সৎ মানুষ, এখানে এ হবে নাকি অ্যান হবে? এনিওয়ান ক্যান সে? N হবে। হ্যাঁ, এখানে কিন্তু এ এন অ্যান হবে। হ্যাঁ, হি ইজ হি ইজ অ্যান অনেস্ট ম্যান। কেন অ্যান হবে? কারণ এই এইচ এর উচ্চারণ, এইচ এর উচ্চারণ কিন্তু হ হচ্ছে না, হ না, এইচ এর উচ্চারণ হচ্ছে অ। হ্যাঁ, স্বরবর্ণের প্রথম অক্ষর অ এর মতো হচ্ছে। হি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট না। এটা যদি, যেমন যদি বলা হয় আই হ্যাভ ড্যাশ হর্স, এখানে কিন্তু আবার এইচ এর উচ্চারণ হ এর মতো হচ্ছে, এখানে এ হবে। থ্যাংক ইউ। এটা বিভিন্ন প্রিপারেশন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এটা আসে। হ্যাঁ, যে এখানে এইচ রয়েছে, আবার নিচেই যখন হর্স বললাম ওখানেও এইচ রয়েছে, কিন্তু হর্স এর আগে এ হবে, অনেস্টের আগে অ্যান হবে। কেন? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, উচ্চারণের উপরে নির্ভর করবে। অর্থাৎ নিয়মটা হচ্ছে, রুলটা হচ্ছে, এইচ এর উচ্চারণ যদি কখনো হ না হয়ে অ এর মতো হয়, তাহলে সেখানে অ্যান বসবে। আমি আর্টিকেলের সুন্দর করে একটা ক্লাস নিব, এক ক্লাসে সব বুঝতে পারবো। তাহলে এটা চারটে হয়ে গেল। আমরা সকালে রওনা হলাম, এটা কি হবে? আমরা সকালে রওনা হলাম। হোসনে আর আপা বলেন। উই উই স্টার্টেড ইন দ্য মর্নিং। উই স্টার্টেড ইন দ্য মর্নিং। আমরা সকালে রওনা হলাম না। আর কেউ কিছু বলবেন? রুমা আপা। দেখেন, আমরা যদি টেন্সটা ভালোভাবে বুঝতে পারি, হ্যাঁ, এইবার ঠিক জায়গায় এসেছেন, ধন্যবাদ। এখানে টেন্সটা বুঝতে হবে, এই বাক্যটা রয়েছে প্রেজেন্ট। হ্যাঁ হ্যাঁ, এই বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, এই জন্য নেগেটিভ করতে গেলে ডিড আসবে। আমরা
আমরা আমাদের শব্দগুলা টেন্স গুলা আরো একটু ভালোভাবে বলি। যেমন যদি বলি আমি ভাত খেয়েছিলাম, এটা পাস্ট ইনডেফিনিট, সিম্পল পাস্ট। আর যদি বলি আমি ভাত খেলাম, এর অর্থও কিন্তু ওই খেয়েছিলাম যা, খেলাম অর্থও তা। এটা পাস্ট ইনডেফিনিটের একটা বাক্য। কিভাবে বুঝবেন? আমি ভাত খেয়েছিলাম 1 ঘন্টা আগে হতে পারে, 2 ঘন্টা, 5 ঘন্টা, 2 দিন আগেও হতে পারে। আমি ভাত খেয়েছিলাম, এইটার কন্টিনিউয়াস কি হবে? আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম। আমি বারবার করে বলি যে, আমি রিপিট করি বারবার যে টেন্সটা আমরা যেন সব সময় আমাদের অন্তরে মিশে যায়, আমাদের ব্লাডের সঙ্গে, অক্সিজেনের সঙ্গে। টেন্সটা সব সময় আমাদের মনে রাখতে হবে। এই যে আমরা সকালে রওনা হলাম, অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কিভাবে করব। এটা নিয়ে কনফিউজড হওয়ার দরকার নেই। রওনা হলাম বললে পাস্ট টেন্সের কোনো চলমান ভাব বোঝায় না। এখানে কি পাস্ট পারফেক্টের কোনো ভাব বোঝায় না। এখানে না, না। পাস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ভাব বোঝায় না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি থাকতো? এখানে সময়ের উল্লেখ থাকতো, সেটা তো নাই। তাহলে তিনটাই যেহেতু হবে না, তাহলে প্রথমটা হবে পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ আপনাকে আপনাকে প্রথমে টেন্সটা খুঁজে বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে। আমরা সকালে রওনা হলাম, এটা এইভাবে বলা যায়, আমরা সকালে রওনা হয়েছিলাম, আমরা সকালে রওনা হয়েছিলাম। তাহলে উই স্টার্টেড ইন দা মর্নিং। আমরা নদীতে গোসল করলাম, পাস্ট ইনডেফিনিট। পলি, And we showered in the হ্যাঁ, ওই বা এখানে উই টুক দিতে হবে, উই টুক শাওয়ার ইন দা রিভার, shower. ইন দা রিভার। আমরা নদীতে গোসল করলাম না, উই ডিড নট। তখন take we shower. এখানে আমরা কিন্তু কেউ কখনো অজয়ের আনবো না, কারণ এটা পাস্ট ইনডেফিনিটের একটা নেগেটিভ করতে হবে। হ্যাঁ, এটা মনে রাখবেন একটু। কিন্তু যদি এখানে ডিরেক্ট অজয়ের থাকে, যেমন যদি বলা হয় আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, এই, হ্যাঁ, তখন আই ওয়াজ নট এ স্টুডেন্ট বলতে হবে। এখানে কিন্তু আই ডিড নট টানার দরকার নেই, কারণ এখানে যেহেতু ডিরেক্ট অজ রয়েছে, বি ভার্বের একটা ফরমেশন, ওই বি ভার্বের পরে নট বসালে নেগেটিভ হবে। পলি 4টি আম কিনেছিল, পলি 4টি আম কিনেছিল। পলি বট 4 ম্যাঙ্গোজ। হ্যাঁ, পলি বট 4 ম্যাঙ্গোজ, তাই না? পলি 4টি আম কিনেছিল না, বা কিনিনি, কিনেছিল না এটা বলা যায় না। Polly did not হুম, buy mango. ইয়েস, এই ডিড নট দিলে বাই, এইটা যেন মনে থাকে। হ্যাঁ, আজকে দেখলাম শিলা আপা অনেকগুলো এই রুল করে করে আমাকে পাঠিয়েছে, হাতে সময় ছিল ওনার অনেকগুলা। আমি এগুলো এক সময় কারেকশন করে দিব। অনেক ধন্যবাদ, লম্বা সময় নিয়ে 2টা পাঠিয়েছে আপনার। আমি জানি জানি আপনারা যারা পারবেন না, আমি এটাতে কিছু মনে করি না, কিন্তু শুক্র শনিবার একটু করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। যখন শুক্র শনিবারে বা শুক্রবারে ছুটির দিনে করবেন, এটাও অনেক কাজে দিবে, যেহেতু। ওই শুক্রবার তো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ছুটির, যারা এখানে আমরা জব করি, ছুটির দিনগুলোতেও হবে। আমি জানি যারা জব করে আসলে অপরের অধীনে কাজ করতে গেলে অনেক রকমের বাইন্ডিংস এর ভিতরে থাকতে হয়। উপরের থেকে যখন নির্দেশনা আসে এখনই, হ্যাঁ হ্যাঁ, উপরের থেকে যদি নির্দেশনা আসে এখনই এখানে যান সেখানে যান। আমার বাবা একটা হাই স্কুলের হেড টিচার তো। হুম, হ্যাঁ হ্যাঁ, 2টা জায়গা কভার করা আসলে, আর এই অত্যন্ত গরমের ভিতরে এটা অনেক বোরিং, এটা অনেক একটা সো টাফ একটা ওয়ার্ক। কষ্ট স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে। তো যাই হোক, ছুটির দিনগুলোতে পাঠাবেন আপা, কোনো সমস্যা নাই। এরপর দেখেন, তিনি গত রাতে বাড়ি গিয়েছেন, এইটা কোন টেন্সে কিভাবে করব? তিনি গত রাতে বাড়ি গিয়েছেন। হুম, Yesterday night. Last night. Last night. লাস্ট নাইট। তো এইখানে আমি চাচ্ছিলাম, এখানে আমি অন্য কোনো উত্তর চাচ্ছিলাম। আর কেউ কিছু বলবেন? রুমা আপা? He has হুম, he has gone home হ্যাঁ, এই last night. এবার আমার কথা বলার সুযোগ করে দিয়েছেন, অনেক ধন্যবাদ। দেখেন এই যে জায়গাটা, আমি এখানে একটু 1 মিনিট কথা বলি। কোনো বাক্যে মনে রাখবেন, গত একটা ক্লাসে আমি হেড ওয়ার্ডটা বলেছিলাম, কোনো বাক্যে যদি, কোনো বাংলা বাক্যে যদি কখনো কোনো গত, এই গত শব্দটা লেখা থাকে, গত চিহ্নের উল্লেখ থাকে, মনে রাখবেন ওই বাক্যটা নিঃসন্দেহে পাস্ট ইনডেফিনিটে করতে হবে, অর্থাৎ সাধারণ অতীতকাল, পাস্ট ইনডেফিনিট, পাস্ট সিম্পল। যদি বলা হয়, বাবা গত রাতে বাড়ি এসেছেন, দেখেন আমি কি বললাম, বাবা গত রাতে বাড়ি এসেছেন। আচ্ছা, গত রাতে বাড়ি এসেছেন, এটা যদিও বাংলায় লেখা যায়, ইংলিশে ট্রান্সলেট করা যায় না। এটা বলতে হবে ফাদার কেম হোম ইয়েস্টারডে। আর এই যা লিখলাম,
এর বাংলাটা দাঁড়ায় হচ্ছে বাবা গত রাতে বাড়ি এসেছিলেন। বাবা গত রাতে বাড়ি এসেছিলেন। দেখেন বাংলায় ক্রিয়াটা আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখানে বলা হচ্ছে তিনি গত রাতে বাড়ি গিয়েছেন। আসলে কথাটা ভুল। এখানে যদি এরকম লেখা থাকতো তিনি গত রাতে বাড়ি গিয়েছিলেন, কিন্তু যেহেতু এখানে লিখে ফেলেছে এটা আমরা কেটে দিতে পারবো না। কিন্তু যখন আপনি ট্রান্সলেট করবেন তখন আপনাকে মনে মনে ভেবে নিতে হবে তিনি গত রাতে বাড়ি গিয়েছিলেন। বুঝতে পারছেন Yes, আপা? sir. Yes, sir. তিনি গত রাতে জি স্যার। তিনি গত রাতে বাড়ি গিয়েছিলেন। এইটা দেখেন, এইটা হচ্ছে কি গ্রামার তো আমরা শিখি, ওই যে শুধু স্পোকেনের রুল করাচ্ছি না, ওটা দরকার, অনেক প্রয়োজন কথা শেখার জন্য। কিন্তু এই শিকড়ের জিনিসগুলো, একেবারে গভীরের জিনিসগুলো যদি জানা হয়, দেখবেন পরবর্তীতে আপনি আর আপনার কিন্তু মানে যারা সাঁতার না জানে পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন আমরা ঢাকায় যেতাম পদ্মা সেতু হওয়ার আগে লঞ্চ পাড়ি দেওয়ার সময় আমার খুব ভয় করতো, কারণ মনে করতাম যে এই নদীর মাঝখানে যদি লঞ্চ ছিদ্র হয়ে পানি উঠে ডুবে যায় তখন কি করব, তাই না? কিন্তু যারা সাঁতার জানে, অর্থাৎ আপনি যদি গ্রামারটা ইনস এন্ড আউটস খুঁটিনাটি জানেন, এই যে আপনারা বিভিন্ন প্রশ্ন করেন, আমি যতটুকু জানি, আমি জানি বিধায় উত্তর দিতে পারি, আমি পড়ি, স্টাডি করি। কিন্তু যদি না পড়তাম আমার মনে ভয় ছাড়াতো না যে আমার স্টুডেন্টরা কখন কি প্রশ্ন করে বসে, কখন কি প্রশ্ন করে বসে। কিন্তু আমার যদি জানা থাকে তখন আমি আনন্দের সাথে পড়াতে পারবো। এই জন্য এগুলা জানতে হবে আপনাকে। এই গত কথার উল্লেখ থাকলে নিঃসন্দেহে সেটা পাস্ট ইনডেফিনিটে করতে হবে। হি কেম হোম ইয়েস্টারডে বা লাস্ট নাইট, গত রাতে। গত রাতে হচ্ছে লাস্ট নাইট। তাহলে তিনি গত রাতে বাড়ি গিয়েছিলেন, অর্থাৎ গো মানে যাওয়া, এখান থেকে ওয়েন্ট। হি ওয়েন্ট হোম লাস্ট নাইট। যদি বলিস তিনি গত রাতে বাড়ি যাননি, এর নেগেটিভ কি হবে? গিয়েছেন না, এটা তো বলা যায় না, যায়নি। হ্যাঁ, হি ডিডেন্ট গো হোম লাস্ট নাইট। লাস্ট নাইট। Last night. তিনি কি গত রাতে বাড়ি গিয়েছেন? ডিড হি গো হোম লাস্ট নাইট? ডিড হি গো হোম লাস্ট নাইট? তিনি কি গত রাতে বাড়ি যাননি? Didn't he go home last night? Last night. দেখছেন? তাহলে এই সেন্টেন্স অ্যানালাইসিস করলে আমাদের কত কাজ হয়। এটা করবেন। এখানে আমি এই শীটটা আগে দিয়েছি, আজকে আবারও দিব। এখানে ভাগ ভাগ করা আছে। ডে 8, এটা ডে 8 করাচ্ছি, এর উপরে রয়েছে ডে 7, ডে 6, এইভাবে প্রায় 15 দিন একটা শীটে চলে যাবে। এইখানে আপনারা প্রত্যেকদিন একটা একটা করে যদি সময় পান সমাধান করবেন। ডে 9-এ রয়েছে তারা পরস্পর কলহ করছিল, আমি ভাত খাচ্ছিলাম, বাবা মসজিদে যাচ্ছিলেন, দাদিমা গল্প বলছিল, মা রান্না করিতেছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মা রান্না করিতেছিল। তো এই বাক্যগুলা আমরা নিজেরা প্র্যাকটিস করব। ওই যে বলেছিলাম স্যার একটি অঙ্ক করিয়ে বলতো বাদ বাকিগুলা তোমরা করো, আমাদেরকে বলতো, তাই না? তো এখানে মাদার ওয়াজ কুকিং, এই বাক্যগুলা মাদার ওয়াজ নট কুকিং, ওয়াজ মাদার কুকিং, ওয়াজেন্ট মাদার কুকিং। তাহলে এইভাবে বাক্যগুলা কিন্তু আমাদেরকে সাজাতে হবে। যখন সাজাতে পারবো তখনই কিন্তু আমরা স্পন্টেনিয়াসলি কথা বলতে পারবো। কথা বলার অর্থ কি বলেন তো? আমরা সারাদিন যা কিছু বলি বাংলাতে, আপনি অফিসে গিয়েছেন আজকে ভিজিট করতে, আপনি শপিং মলে গিয়েছেন যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করতে, আপনি ফরেনারদের সঙ্গে কথা বলছেন, তো বলতে গেলে প্রথমে শব্দগুলা বাক্যগুলা বাংলায় দেখবেন আগে চলে আসে। আর বাংলা থেকে ইংলিশে অনুবাদ করার সিস্টেমটা শিখলেই আমরা কিন্তু ইংলিশে কথা বলতে পারবো। এই যে ইউজ টু এর ব্যবহার, লোকটি চায়ে অভ্যস্ত, লোকটি শহুরে জীবনে অভ্যস্ত, লোকটি বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত। এই অভ্যস্ত হলে ইউএসইডি, ইউজড টু বলতে হবে, ইউজ টু। লোকটি চায়ে অভ্যস্ত। দ্য ম্যান ইজ ইউজ টু টি, লোকটি কফিতে অভ্যস্ত, দি ম্যান ইজ ইউজ টু কফি। অনেকে মিষ্টি খেতে খুব পছন্দ করে, দ্য ম্যান ইজ ইউজ টু সুইট, সুইট। লোকটি ভাজা পোড়া খেতে অভ্যস্ত, দ্য ম্যান ইজ ইউজ টু ফাস্ট ফুড, ইউজ টু ফাস্ট ফুড। দেখেছেন? জাঙ্ক ফুড যেটাকে বলে, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বা অয়েলি ফুড যাই বলেন। তাহলে এই বাক্যগুলো আপনি কিভাবে বলবেন? ইউজ টু ব্যবহার করতে হবে। সে চায়ে অভ্যস্ত, সে কফিতে অভ্যস্ত, সে মোবাইলে কথা বলায় অভ্যস্ত। অনেক বাচ্চারা ইদানিং দেখবেন মোবাইলে গেমিং এ অভ্যস্ত হয়ে গিয়েছে। বাসায় যদি ছোট বাচ্চা থেকে তাকে খেয়াল করবেন। এটা ইউজ টু দিয়ে করব। আমি শহর জীবনে অভ্যস্ত, আই এম ইউজ টু সিটি লাইফ। আমি গ্রাম্য জীবনে অভ্যস্ত, আই এম ইউজ টু ভিলেজ লাইফ, তাই না? তাহলে এইভাবে এই বাক্যগুলো করবেন। আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত, আই এম ইউজ টু স্পিক ইন ইংলিশ। আমি চা খেতে অভ্যস্ত, সে মোটর সাইকেল চালাতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু ড্রাইভ আ মোটর বাইক।
আমি জীবন সম্পর্কে কথা বলতে অভ্যস্ত ছিলাম, এখানে এম হবে না। আই ওয়াজ ইউজ টু টক বাই অ্যাবাউট মাই লাইফ, অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে। লোকটি ধূম হ্যাঁ, লোকটি ধূমপানে অভ্যস্ত। দ্য ম্যান ইজ ইউজ টু স্মোকিং, দ্য ম্যান ইজ ইউজ টু স্মোকিং। সে সকালে হাঁটতে অভ্যস্ত, তারা ফুটবল খেলায়। এগুলো আপনাদের জন্য রেখে দিয়েছি, আপনারা করবেন। সেই জন্য শিলা আপা আজকে যেভাবে করে পাঠিয়েছেন এইভাবে আপনি করবেন, দেখবেন অনেক উন্নতি নিজেই নিজের কাছে বুঝতে পারবেন। আমার কাছে পড়ে উন্নতি হচ্ছে কি অবনতি হচ্ছে এইগুলো করবেন, করলে বুঝতে পারবেন। টেন্স করবেন, টেন্স করলে বুঝতে পারবেন। মাঝে মাঝে নিজের সঙ্গে নিজে কথা বলবেন, আমার সঙ্গে মাঝে মাঝে স্পিকিং করবেন, দেখবেন প্রচুর পরিমাণে আপনারা বুঝতে পারবেন যে আমার কতটুকু উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে। আমাদের গায়ে জ্বর হলে ডাক্তার বাবুর কাছে গেলে ডাক্তার সাহেব আমাদের থার্মোমিটার দিয়ে চেক করে, করে না? উনি বুঝতে পারে যে কতটা জ্বর হয়েছে, কি 98 না 100 না 102, থার্মোমিটার দিয়ে। ইয়েস, আর আমি টেস্ট করব কথা বলে। দেখবেন আগের কালে গ্রামে মায়েরা হাঁড়িতে ভাত রান্না করতো, আমার গ্রামের বাড়ি এখনো রয়েছে। তো ওই মা কিন্তু হাঁড়ির একটা ভাত টিপে দেখতো যে ভাত হয়েছে কিনা। হ্যাঁ, এটা দেখবেন অনেকে। তো ওই একটা ভাত টিপলে বোঝা যায় যে অন্য ভাতগুলো ফুটেছে কিনা। তো এখানে কিন্তু আমি আপনাদের সাথে কথা বললে বুঝতে পারি যে কার প্রোগ্রেসটা কত দূর আগাচ্ছে হচ্ছে। টিচাররা এটা পারে। তো দেখেন তারপর, ইয়েস, আই অ্যাম বিং এইবল। আই অ্যাম বিং এইবল বা অ্যাবেল এর অর্থ হচ্ছে আমি পারছি, আমি ইংরেজিতে কথা বলতে পারছি। আই অ্যাম বিং অ্যাবেল একসঙ্গে এতটুক ধরে বসিয়ে দিবেন, আই অ্যাম বিং অ্যাবেল। তারপর কি, টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারছি। আপনি আমার কাছে ইংরেজি শিখে হঠাৎ করে একদিন ফোন দিয়েছেন যে স্যার আমি এখন ইংরেজিতে কথা বলতে পারছি, কি বলবেন? আই অ্যাম বিং অ্যাবেল টু স্পিক ইংলিশ। আমি মোটরসাইকেল চালাতে পারছি, আই অ্যাম বিং অ্যাবেল টু রাইড আ মোটর বাইক। রাইড মানে চালানো। হুম আচ্ছা, পা ভাঙা ছেলেটি দৌড়াতে পারছে, তাহলে কি, দা ব্রোকেন লেগ বয় ইজ বিং এইবল টু রান। বুঝেছেন, পা ভাঙা ছেলেটি। আমি হুম আচ্ছা, আমি ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে পারছি, আমি ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে পারছি। আই অ্যাম বিং অ্যাবেল টু রাইট এ প্যারাগ্রাফ ইন ইংলিশ। এইটা কি হবে? আই অ্যাম বিং অ্যাবেল টু রাইট এ প্যারাগ্রাফ ইন ইংলিশ। ইন ইংলিশ, ইন ইংলিশ। তারা ফুটবল খেলতে পারছে, তাহলে দে আর বিং অ্যাবেল, এখানে আই এর পরে এম হয়েছে। দে আর বিং অ্যাবেল টু প্লে ফুটবল, প্লে ফুটবল। দে আর বিং অ্যাবেল টু প্লে ফুটবল, দেখেছেন? অর্থাৎ আই অ্যাম বিং অ্যাবেল, এখানে যদি সাবজেক্ট দে হয় লিখতে হবে দে আর বিং অ্যাবেল। কি লিখতে হবে বলেন? দে আর বিং। হ্যাঁ, ইয়েস, মূলত বসবে হচ্ছে আই অ্যাম বিং অ্যাবেল, এইটা মনে রাখবেন। এবার যদি হি হয় তাহলে হি অ্যাম বিং অ্যাবেল তো হয় না, হি ইজ বিং অ্যাবেল। যদি দে হবে, হ্যাঁ, যদি দে বসাতে চান তাহলে দে আর বিং অ্যাবেল। আর আর এই স্ট্রাকচারের অর্থ হচ্ছে আমি পারছি, আমি খাচ্ছি, আমি দেখছি, আমি পারছি। হ্যাঁ, আমি পারছি বা সে পারছে, এই ধরনের স্ট্রাকচারে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, অ্যাবেল। অ্যাবেল মনে রাখবেন, কত সুন্দর নিয়ম। আমি অঙ্কটি করতে পারছি, আই অ্যাম বিং অ্যাবেল টু ডু দা সাম। আই অ্যাম বিং অ্যাবেল টু ডু দা সাম, আই অ্যাম বিং অ্যাবেল। প্রথমে এইটুক বসিয়ে দিবেন, আই অ্যাম বিং অ্যাবেল কি করতে পারছি, টু ডু দা সাম, অঙ্কটি করতে পারছি। এইভাবে কিন্তু করতে হবে। এইবার দেখেন, গেট ডাউন টু, দেরি না করে শুরু করো। আপনি আপনার কলিগকে বলছেন অফিসে গিয়ে যে তুমি অত কথা বলো না তো, এখন দেরি করে কাজটা শুরু করো। তো কি হবে? গেট ডাউন টু, দেরি না করে শুরু করো। দেরি না করে ইংরেজি শেখা শুরু করো। গেট ডাউন টু লার্ন ইংলিশ। দেরি না করে খাওয়া শুরু করো, গেট ডাউন টু ইট। দেরি না করে লেখা শুরু করো, গেট ডাউন টু রাইট। আপনার সন্তান সে পড়তে বসে এখন বিভিন্ন দুষ্টামি করছে, আপনি তাকে বলছেন যে প্লিজ গেট ডাউন টু রাইট, এখন দেরি না করে লিখতে বসো। প্লিজ গেট ডাউন টু ইট, এখন দেরি না করে খাওয়া শুরু করো। দেরি না করে লেখা আরম্ভ করো। গেট ডাউন টু রাইট, দেখেছেন? হ্যাঁ, সুন্দর একটা ওয়ার্ড, গেট ডাউন টু রাইট। এই স্পোকেনের রুলটা, এই শীটটা তো আমি ক্লাস শেষেই গ্রুপে দিয়ে দেই। যারা সময় যারা সময় পাবেন, যারা সময় পাবেন, মনে করেন আজকে ক্লাস নিচ্ছি, আজকে ক্লাস নিচ্ছে, আগামীকাল নিব না। আগামীকাল কি করবেন? আগামীকাল ঠিক রাত্রে এই টাইমে আপনারা এই শীট গুলো বসে বসে পড়বেন। একদিন ভিতরে হ্যাঁ, শহরে দেখা যায় কি, আমি শহরে ছোটবেলা থেকেই মানুষ হয়েছি, লেখাপড়া শিখেছি। তো শহরে সব টিউশনই দেখতাম 3 দিন, হয় শনি সোম বুধ,
না হয় রবি মঙ্গল বৃহস্পতি। আর আমি গ্রামে প্রাইমারি লেভেলটা পড়েছি, গ্রামে দেখতাম সপ্তাহে 6 দিন 7 দিনও পড়াতো, কিন্তু গ্রামের তুলনায় শহরের ছেলে মেয়েদের রেজাল্ট বেশি ভালো হয়। কিন্তু গ্রামের থেকে শহরের ছেলেরা তো 3 দিন পড়ে মাত্র প্রাইভেট, মাসে 12 দিন, বছরে 144 দিন, আর ওরা বছরে 365 দিন। তো এখানে বেশি পড়লেই যে বেশি দিন সংখ্যা পড়ালে ভালো হবে তা না। আমি আজকে এইটা পড়াচ্ছি, কালকে যদি আরেকটা শীট পড়াই, পরের দিন আবার পড়াই, আপনাদের কিন্তু আপনারা কিন্তু এই যে আজকের ক্লাসটা নিচ্ছি, আগামী ক্লাসটা গ্যাপ থাকবে কেন, এইটা যাতে আপনি রেডি করতে পারেন। হুম। তো এইগুলা আগামীকাল ঠিক রাতে এই টাইমে মনে করবেন যে আমার ক্লাস আছে, এইটা মনে করে আজকে যেমন 1 ঘন্টা আমাকে দিচ্ছেন, আগামীকালের ওই 1 ঘন্টা আমাকে দিবেন। তবে বাসায় বসে টেবিলে বসে আপনি নিজে নিজে এইগুলো পড়বেন, যে দেরি না করে লেখা শুরু করো, দেরি না করে লেখা আরম্ভ করো। দেখেন আমাদের আপনার জন্য 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা, আবার পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি বর্তমান ইলন মাস্ক, এর জন্য 24 ঘন্টা আল্লাহ পাক বরাদ্দ দিয়েছে, তাই না? তো আমরা, সে ধনী হচ্ছে আমরা পারছি না, একজন ক্লাসে গোল্ডেন এ প্লাস পাচ্ছে আমরা পাচ্ছি না, কেন পারছি না? আমরা সময়টা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি না, সময়টা সঠিকভাবে ব্যবহার করতে পারি না, যার কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়ি। আমরা মাঝে মাঝে ফেসবুকে ডুবে যাই, আমরা মেসেঞ্জারে ডুবে যাই, আমরা বিনোদন দেখি, আমরা ইউটিউবে বিনোদন দেখি, কিন্তু আসলে আমরা কাজের কাজটা আগে করব, আর অকাজগুলো আমরা পরে করব। দেখবেন আপনার লাইফ অনেক আলোকিত হয়ে গিয়েছে। যারা এখানে চাকরি করে, রুমা আপা, হোসনেয়ারা আপা, সময়ের অনেক মূল্য দিতে হয়, বিলকিস আপা। তো আমরা যারা এখানে চাকরি করি না, আমরাও মনে করব আমার চাকরি আছে, কিসের চাকরি? আমাকে সময় মতো স্যারের পড়াটা রেডি করতে হবে, আমাকে ইংলিশে কথা বলা শিখতে হবে, এর জন্য ল্যাঙ্গুয়েজের পিছনে সময় দিতে হবে। এই টেন্ডেন্সি যখন আসবে, দেখবেন আপনি অবশ্যই পারবেন। এই ল্যাঙ্গুয়েজটা হাজার হাজার মানুষ, শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ শিখছে, আপনি আমি কেন পারবো না? একজন ভালো মেন্টর, একজন ভালো মেন্টরের অধীনে আপনারা থাকতে পারছেন, তাহলে কেন পারবেন না? অবশ্যই পারবেন। আমি পথ দেখিয়ে দিচ্ছি, এই পথ কোনভাবে সহজ হয় সেইটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা হাঁটতে পারবেন, অবশ্যই পারবেন। তো দেরি না করে গান আরম্ভ করো, গেট ডাউন টু সিং। দেরি না করে, দেরি না করে খেলা আরম্ভ করো, দেরি না করে লেখা আরম্ভ করো, এইগুলা সব আমরা গেট ডাউন, তারপর টু, তারপর ভার্ব। দেরি না করে লেখা আরম্ভ করো, লেখা ইংরেজি কি? রাইট, গেট ডাউন টু রাইট। গান গাওয়া আরম্ভ করো, গান গাওয়া কি? সিং, গেট ডাউন টু সিং। গেট ডাউন টু প্লে, গেট ডাউন টু ইট, গেট ডাউন টু রিড, গেট ডাউন টু রাইট। দেখছেন? তাহলে এইগুলা সব গেট ডাউনের ব্যবহার। কিসের ব্যবহার বলেন তো? গেট ডাউনের ব্যবহার। এগুলা কিন্তু আমরা মনে রাখবো, এগুলো শিখে আমরা এগুলো দিয়ে বাক্য করব। সবাই শুনতে পাচ্ছেন? জাহিদুল ইসলাম ভাইয়া একটু কথা বলেন প্লিজ, এই বাক্যগুলাকে আপনার ভালো লাগছে? জি স্যার, ভালো লাগছে, কিন্তু স্যার আমার কথা বলতে একটু আনইজি লাগে, একটা ভয় ভয় কাজ করে, এই কারণে আমি কিছু বলতে পারি না। দেখেন আমি আপনাকে একটা সুযোগ করে দিচ্ছি, আমি কিন্তু ক্লাসের শুরুতে 2-3 বার আপনাকে বলেছিলাম এই বাক্যগুলো জাহিদুল ভাইয়া আপনি বলেন। হ্যাঁ, এখন এখানে আমরা সবাই নিজেরা, এখানে আমাকে একটু বলতে দেন, এখানে সবাই আমরা ফ্রেন্ড, এখানে হোসনে আরা আপা, এখানে শিলা আপা, যারাই রয়েছে আমরা সবাই ফ্রেন্ড সমতুল্য। তো ফ্রেন্ডদের ভিতরে যদি কোনো কথা বলতে লজ্জা পাই, তাহলে তো পৃথিবীর আর কোথাও গিয়ে বলা যায় না, যায়? আমি মনে করি কি, ফ্রেন্ডদের ভিতরে যে কথা নিজের মা বাবাকে না বলা যায়, নিজের ওয়াইফ হাজবেন্ডকে না বলা যায়, ফ্রেন্ডদের সাথে কিন্তু তা শেয়ার করা যায়। আমার ভালো ভালো 2-3 জন বন্ধু রয়েছে, আমি তাদের সাথে সব কথা শেয়ার করি, সব আমার ফ্যামিলির। বেশি হুম হুম এই হুম। যাতে কথা বলে আমরা সেইটা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখেন এখানে কিন্তু আমি Friends সবারই, আমি সবারই কিন্তু এখানে নাম ধরে বলি যে আপনি বলেন, আপনি বলেন। তো ইয়েস, এইখানে কিন্তু সবাই কথা বলবেন। জাহিদুল ভাই আপনি যদি এই শাইনেসটা ফিল করেন, তাহলে হবে না, আপনাকে ওই শাইনেসটা কাটিয়ে উঠতে হবে। আপনি ভুল বলেন, প্রচুর ভুল বলেন, এখানে ভুল করলে তো সমস্যা নাই, এখানে তো আপনার কোনো পরীক্ষা নিচ্ছি না যে ভুল করলে নম্বর কেটে নিব, এটা তো আপনার কোনো জবের পরীক্ষা না, কোনো স্কুলের বার্ষিক পরীক্ষা না। এখানে কথা বলবেন, হ্যাঁ, এখন থেকে কথা বলবেন। বলতে পারি না, তার আচ্ছা, লজ্জা ভালো করলে করে, আবার। ভালো করে যদি বলতে পারতেন তাহলে তো আমার ব্যাচে ভর্তি হতেন না, স্যারের স্যার, ব্যাচে আসতেন না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম না 3টা জায়গায় লজ্জা করবেন না, যে শিক্ষকের কাছে পড়া বুঝে নেওয়ার সময়, খাওয়ার টেবিলে বসার সময়, আর ডাক্তারের কাছে গিয়ে রোগের বর্ণনা দেওয়ার সময়। মনে রাখবেন এই 3টা জায়গায় কখনো কিন্তু লজ্জা প্রকাশ করা যাবে না। ডাক্তারের, আমার রোগ জি হয়েছে, আমার যে রোগই হোক না কেন, ডাক্তারকে সব কিন্তু খোলামেলা ভাবে বলতে হবে যে আমার এই রকম লাগে, আমার এই টাইমে জ্বর আসে, বা আমার এই রকম অসুবিধা মনে হয়। ডাক্তার তখন সঠিক ওষুধটা নির্বাচন করতে পারবে।
তো জাহিদুল ভাই একটু কথা বলবেন, দেখেন এই রুলগুলা বা আমি যেভাবে আপনাকে এগিয়ে নিচ্ছি আমার সঙ্গে শুধু থাকবেন, আপনি অটোমেটিকলি কথা বলা শিখে যাবেন। এই যে রুলগুলা দেখাই দিচ্ছি, ক্লাস শেষ হলে আমার এই শীটটা একটু দেখবেন এবং আমার ক্লাস রেকর্ডটা একটু শুনবেন যখন সময় পাবেন, দেখবেন আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন। এটা দেখেন গুড জব। এই গুড জব অর্থ সাবাস। আমরা ফেসবুক মেসেঞ্জারে এটা প্রায় ব্যবহার করি এই বাক্যটা, গুড জব। কেউ যখন ভালো কোনো কাজ করে আমি তাকে লিখি, আমার অনেক ফ্রেন্ডকে লিখি যে গুড জব, সাবাস, বা তুমি ভালো কাজ করেছো, খুব ভালো, তখন আমরা বলবো গুড জব। তারপরে কিপ গোয়িং, আমি কালকে শিলা আপাকে লিখেছিলাম কিপ ডুইং ইট, মানে কি এটা চলতে থাকুক বা এটা চালু রাখেন। হ্যাঁ, কিপ গোয়িং অথবা কিপ ডুইং। তারপর ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রাইড। হ্যাঁ, এটা বলতে হবে অ্যাফ্রেড, অ্যাফ্রেড বা অ্যাফ্রাইড। হ্যাঁ, ভয় পেও না। আপনি নতুন একটা জায়গায় গিয়েছেন বা কেউ কোনো কাজ করতে একটু ভয় পাচ্ছে, যেমন জাহিদুল ভাইয়াকে যদি বলি যে ডোন্ট বি অ্যাফ্রাইড, ভীত হবেন না, ভয় পাবেন না, আপনি কথা বলা শুরু করেন, ভুল হোক আপনার ভয় পাওয়ার দরকার নেই, ডোন্ট বি অ্যাফ্রাইড, ভয় পেও না। প্লিজ কিপ গোয়িং, চলতে থাকেন। ওয়ান ডে ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, your fluency must come within a short time. If you want to learn English, if you learn, if you earn the four skills, at first you have to practice. You have to give so much time in this language. By this way, you will be able to a native speaker. You can speak English like the native English speaker. You can be, you will be, আপনি পারবেন, you will able to, আপনি সক্ষম হবেন। কত রকমের স্ট্রাকচার আছে, তাই না? কথা বলতে হবে। পৃথিবীর সবকিছু কথা না বলে শেখা যায়, কিন্তু ভাষা না বলে শেখা যায় না। ভাষা না বলে শেখা যাবে না। 9-10-এ যখন সায়েন্সে পড়তাম তখন কিন্তু আমাদের ডেমো ক্লাস হতো, প্র্যাকটিক্যাল ক্লাস। তো টিচার আমাদের ওই আলাদা প্র্যাকটিক্যালের রুমে নিয়ে যেত, ওখানে গিয়ে কিন্তু আমাদের দেখাতো যে দেখো একটা মোমবাতি, মানে মানুষের কথা, শব্দ বা আলো, এগুলো অক্সিজেন ছাড়া জ্বলে না। একটা মোমবাতি জ্বালিয়ে একটা কাঁচের গ্লাসকে আবার ঢেকে দিত, একটু পরে বাতিটা নিভে যেত। প্র্যাকটিক্যাল ক্লাস, এখানে কোনো কথা বলা লাগে না, চোখ দিয়ে দেখলে হয়ে যায়। কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে দেখেন আমি কত বক বক করি, সেই 1 ঘন্টা আপনাদের সাথে কথা বলে যাচ্ছি, তাই না? তো আপনাদেরও কিন্তু একটু টকেটিভ হতে হবে, কথা বলতে হবে। যে যত বেশি মুখ খুলবে, আপনি বাথরুমে গিয়েও ইংলিশ বলবেন, আপনি রান্নাঘরে গিয়েও ইংলিশ বলবেন, আপনি একা একা রাস্তা দিয়ে হাঁটছেন, বিকেল বেলায়, ভোরবেলায় মর্নিং ওয়াক করতে, জগিং করতে বেরিয়েছেন, তখন নিজের সঙ্গে নিজে ইংলিশ বলবেন। এইভাবে কয়েকটা দিন একটু চর্চা করেন, 2-3 মাস একটু ট্রাই করেন না, মাত্র 90টা দিন, 3 মাস, দেখবেন আপনি 3 মাস পরে নিজেকে একটা অন্যরকম ভাবে আপনি পরিচয় দিতে পারছেন। অর্থাৎ মূল কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তো দেখেন নেভার গিভ আপ, এটার অর্থ হচ্ছে হাল ছেড়ে দিও না। আপনার সন্তান চাকরির পরীক্ষা দিয়েছে বিসিএস, সে একবারে ক্যাডার হতে পারেনি, আপনি তাকে বলছেন নেভার গিভ আপ, প্লিজ কিপ ডুইং ইট, তুমি হাল ছেড়ে দিও না, তুমি আগামীবার অবশ্যই ভালো চাকরিটি পাবে, তুমি অবশ্যই অ্যাডমিন ক্যাডার, তুমি প্রশাসন ক্যাডার, তুমি শিক্ষা ক্যাডারে হতে পারবে। নেভার গিভ আপ, হাল ছেড়ে দিও না, এটা একটা ভালো প্রচেষ্টা, দ্যাটস আ গুড ইফোর্ট, আমরা এটা প্রায় বলি, এটা একটা ভালো প্রচেষ্টা, দ্যাটস আ গুড ইফোর্ট। দেখবেন এই কথাগুলো আমাদের প্রায়ই বলা লাগে, তাহলে মুখস্থ করব না কেন? এগুলো আজকে থেকেই মুখস্থ করবেন, এই শীটটা বের করে পড়বেন। হ্যাঁ, ভয়ের ভয়ের কোনো কারণ নেই, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার। আমি তোমার জন্য গর্বিত, আই এম সো প্রাউড অফ ইউ, আই এম সো প্রাউড অফ ইউ। এখানে কারো সন্তান বিদেশে থাকে, কারো সন্তান বড় চাকরি করে, তাই না? তো আপনার সন্তানকে নিয়ে আপনি গর্ব করছেন, তাকে ফোনে বলছেন যে আব্বু তোমাকে নিয়ে আমি গর্ব করি, তোমার জন্য আমার পাড়ায়, আমার এলাকায়, আমার মহল্লায় আমার মুখ উজ্জ্বল হয়েছে, তাহলে কি আই এম প্রাউড, আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত, আমি তোমার জন্য গর্বিত। কি বলবেন তাকে? ইংলিশে বলবেন আই এম সো প্রাউড অফ ইউ। হোসনে আরা আপা, আপনার ছেলে যখন ইংলিশে বলে, আপনি ওই বাক্যটা কালকে বলবেন আগামীকাল, যে ডিয়ার সান আই এম সো প্রাউড অফ ইউ। তাকে বলবেন ডিয়ার সান আই এম সো প্রাউড অফ ইউ, প্রিয় সন্তান আমি তোমার জন্য গর্বিত। দেখবেন সে খুব খুশি হবে। অবশ্যই নিজের উপর বিশ্বাস। ইয়েস ইয়েস, গুড জব। হ্যাঁ, নিজের উপর বিশ্বাস রাখো, বিলিভ ইন ইউর সেলফ, বিলিভ ইন মানে বিশ্বাস করা, বিলিভের পর ইন বসাতে হয়, বিলিভ ইন ইউর সেলফ, কোনো কিছুই অসম্ভব নয়, নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। তারপর কি, ঘাবড়াবেন না, ডোন্ট বি নার্ভাস, ডোন্ট বি নার্ভাস। তাহলে এইখান থেকে আমরা নিজেরা একটু পড়ি। প্রথমে কে পড়বেন? শক্ত হও, স্টে স্ট্রং, পড়েন।
strong, শক্ত হও। Behind you is absolutely, হুম তোমার পিছনে সম্পূর্ণভাবে আছি। হুম ঠিক ঠিক Absolute, হুম নিশ্চিত থাকো। হুম Don't hesitate, হুম সংকোচ করবে না। হুম Do your best, হুম সাধ্যমতো চেষ্টা করো। হুম Don't worry, চিন্তা করো না। হুম It doesn't matter, হুম it doesn't matter, এটা কোনো ব্যাপারই না। হুম That's a real Improvement. that's a real improvement, হুম এটা বাস্তব উন্নতি হচ্ছে। হুম Come on, you can do it, হুম শোনো তুমি এটা করতে পারবে। হুম যদি তোমার ধৈর্য থাকে তবে সফল হবে। হুম। If you have patience, so you will be success. সাকসিড। দেখেন আগামীকাল আপনার অফিসে গিয়ে দেখলেন নতুন একজন জয়েন করেছে, তো তাকে আপনি বলছেন আপনার জুনিয়রকে যে ইফ ইউ হ্যাভ দ্য প্যাশেন্স, যদি তোমার ধৈর্য থাকে, সো ইউ উইল বি সাকসিড, তাহলে তুমি সফল হবে। নতুন একজন আপনার জুনিয়র জয়েন করেছে আপনার অফিসে, তাকে বলছেন যে শোনো, তোমার যদি ধৈর্য থাকে তুমি সফল হবে। শোনো তুমি এটা করতে পারবে। সেই জুনিয়রকে আপনি লাঞ্চ টাইমে ডেকে বলছেন কাম অন, ইউ ক্যান ডু ইট, শোনো তুমি এটা করতে পারবে। এই কথাগুলো দেখবেন আমাদের প্রতিনিয়ত বলা লাগে। তো আমরা এগুলা এক প্রকার মেমোরিতে একেবারে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে রাখবো। ডোন্ট ওরি, চিন্তা করো না। কেউ হয়তো একটা খারাপ কাজ করে ফেলেছে বা একটা কোনো বিপদে পড়েছে, তাকে আপনি এই ইংলিশ ওয়ার্ডটা বলবেন, ডোন্ট ওরি, চিন্তা করো না তো, এটা কোনো ব্যাপারই না। ইট ডাজেন্ট ম্যাটার, ইট ডাজেন্ট ম্যাটার। এগুলা ইউজ করবো আমরা বাস্তব লাইফে, এটা বাস্তবে উন্নতি হচ্ছে, দ্যাটস আর রিয়েল ইমপ্রুভমেন্ট। তারপর আরো রয়েছে, কোনো কিছু করতে বাধ্য হওয়া বোঝালে কমপ্লিটেড টু প্লাস ভি অন বসে। আমি ইংরেজি শিখতে বাধ্য, আই এম কমপ্লিটেড টু লার্ন ইংলিশ। সে সেখানে যেতে বাধ্য ছিল, হি ওয়াজ কমপ্লিটেড টু গো দেয়ার। সে বইটি পড়তে বাধ্য ছিল, সে বইটি পড়তে বাধ্য ছিল, হি ওয়াজ কমপ্লিটেড টু রিড দ্য বুক। সে পরীক্ষায় পাশ করার জন্য ইংরেজি শিখতে বাধ্য হয়েছে। তাহলে তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হয়েছো। এখানে একটা দুইটা আমি করে দিয়েছি, বাকিগুলো আপনারা করবেন। একটা দুইটা আমি করে দিয়েছি, দেয়ার ইজ নাথিং। দেয়ার ইজ নাথিং এর মতো, যেমন প্রমাণ করার মতো তোমার কাছে কিছুই নেই, দেয়ার ইজ নাথিং ইউ ক্যান প্রুভ। সাজিয়ে সাজিয়ে রাখার মতো আমাদের কাছে কিছু নেই, দেয়ার ইজ নাথিং। আচ্ছা, এখানে তুমি প্রশংসা করার মতো কিছু খুঁজে পাবে না, তার কাছে বন্টন করার মতো কিছু নেই, প্রলুব্ধ করার মতো দৃশ্য দিয়ে কিছু নেই। এই বাক্যগুলো দেয়ার ইজ নাথিং দিয়ে করবেন। এবার কেমন হয়, এটা আগে একবার করিয়েছিলাম, কম্পিউটার শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, দেখেছেন? তাহলে করা, যেগুলো করা হয়েছে ওইগুলো আবার সামনে আসলে আমরা অলরেডি বুঝতে পারছি যেগুলো করা আছে, যেন করা জিনিসও বারবার করতে হয়। কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। পত্রিকা পড়লে কেমন হয়, হাউ অ্যাবাউট রিডিং নিউজ পেপার। গোয়িং হোম, বাড়ি গেলে কেমন হয়। ইংরেজি শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। হ্যাঁ, হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শিখলে কেমন হয়। বাংলা শব্দের শেষে তে প্রত্যয় থাকলে ইংরেজি করতে হলে তার আগে টু যোগ করতে হয়, তে। যেমন ইট মানে খাওয়া, আর খাইতে তখন হবে টু ইট। গো গো মানে যাওয়া, আর যাইতে হবে টু গো, তাই না? হ্যাঁ, খাইতে আসো, কাম টু ইট। এই যে আপনি আপনার হাজবেন্ডকে বলছেন আমি ভাত রেডি করেছি, তুমি খাইতে আসো, কি বলবেন, কাম টু ইট। আজকে থেকে এই শব্দগুলো ব্যবহার করবেন, আজকে থেকেই, খাইতে এসো। বলবেন কাম টু ইট। হ্যাঁ, তারপরে কাম টু প্লে, কাম টু স্লিপ, গো টু স্লিপ, গো টু রাইট, লিখতে যাও, খাইতে যাও, যাইতে যাও। অর্থাৎ এইগুলাকে ইনফিনিটিভ বলে। ভার্বের বাম পার্শ্বে ভার্বের আগে টু যুক্ত থাকলে ইনফিনিটিভ হয়ে যায়। টু ইট খাইতে, টু গো যাইতে, টু রাইট লিখতে, এগুলো হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। বাংলা শব্দের শেষে তে প্রত্যয় থাকলে ইংরেজি করতে হলে তার আগে টু যোগ করতে হয়। যেমন ইট মানে খাওয়া, টু ইট মানে খাইতে, গো মানে যাওয়া, টু গো মানে যাইতে। তাহলে এই বাক্যগুলো আপনারা আজকে দেখেন অনেকগুলো পড়ালাম, এর প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এভাবে আপনারা পড়বেন, কেন পারবেন না, অবশ্যই পারবেন। আমি আজকে একটা প্রেজেন্টেশন নিতে চেয়েছিলাম নিউজ পেপারের উপরে। ডিসক্রাইব আ নিউজ পেপার অর এ ম্যাগাজিন, সংবাদপত্র অথবা ম্যাগাজিন, ইউ শুড সে হোয়াট ইট ইজ অ্যান্ড হোয়াই ইউ রিড। এই নিউজ পেপার মূলত কি এবং কেন তুমি এটা পড়ো। হোয়াট আর দ্য বেনিফিটস, উপকারিতাগুলো কি, অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পাঠের উপকারিতা কি, অর ম্যাগাজিন, হাউ অফেন ইউ রিড ইট, তুমি কখন কখন এটা পড়ো, এন্ড হোয়াট টাইপস অফ রিপোর্টস ইট কন্টেইনস, কোন ধরনের রিপোর্ট এই সংবাদপত্রে থাকে, এন্ড এক্সপ্লেইন হোয়াই ডু ইউ লাইক টু রিড দিস নিউজ পেপার
or magazine? ব্যাখ্যা করো why, কেন? Do we like, do you like, তুমি পছন্দ করো to read newspaper or magazine? তুমি কেন সংবাদপত্র পড়তে পছন্দ করো তার ব্যাখ্যা করো। এখানে দেখেন এটা আমি পাঠিয়ে দিচ্ছি, একটু পড়বেন, আগামী দিন আমি এখান থেকে প্রেজেন্টেশন নিব। Well, I read newspaper almost daily and sometimes I purse or borrow magazine to enjoy its article. I would like to describe a magazine that I usually buy each month and enjoy reading a lot. The name of this magazine is IT World। হ্যাঁ, এখানে প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক, যে যেটা পড়েন লিখতে পারেন। হুইচ ইজ আ গ্লোবাল IT বিজনেস ম্যাগাজিন পাবলিশড মান্থলি বাই ডেইলি। এইটা পড়ে দেখবেন যে এই ওয়ার্ড গুলার, এই সেন্টেন্স গুলার বাংলা করা যায় কিনা। এইগুলো বাংলা করার চেষ্টা করতে হবে। এই যে একটা বাক্য বলছে, ওয়েল, ভালো কথা, আই রিড নিউজ পেপার, আমি সংবাদপত্র পড়ি। এইগুলো থেকে আপনারা পড়ার চেষ্টা করবেন। আমরা দৈনন্দিন জীবনে অনেক কথা ব্যবহার করি, দেখেন আমার বলার কিছু নেই, আমার কিছু বলার নেই, আই হ্যাভ নাথিং টু সে। আমারও, হ্যাঁ, আমারও তাই মনে হয়, ইট সিমস টু মি অ্যাজ ওয়েল। স্কুলের জন্য দেরি হচ্ছে, স্কুলের জন্য দেরি হচ্ছে, গেটিং লেট ফর স্কুল। আপনার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, আজকে আপনি রান্না করে পারেননি বা আপনার অন্য কোনো কাজের কারণে, কি বলবেন? গেটিং লেট ফর মাই অফিস, গেটিং লেট ফর মাই অফিস। আমার চোখে বালু গেছে, আই হ্যাভ গ্রিট ইন মাই আইস। আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ, লেট মি ডু ইট মাই সেলফ। তুমি কি ভাবছো? হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, হোয়াট আর ইউ থিঙ্কিং। কেউ আপনার সামনে খুব চিন্তিত হয়ে বসে আছে, তাকে আপনি বলবেন হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। আমি বই পড়তে পছন্দ করি, আই লাইক রিডিং বুকস, আই লাইক রিডিং বুকস। তোমার ইউনিফর্ম পরে নাও, পুট অন ইউর ইউনিফর্ম। আমাকে লজ্জা দিও না, ডোন্ট পুট মি ইন শেম, ডোন্ট পুট মি ইন শেম। আমরা এটা খুব পছন্দ করি, উই লাইক ইট ভেরি মাচ। দেখছেন, এই কথাগুলো দেখবেন আমাদের প্রতিনিয়ত বলা লাগে। সকালের নাস্তা তৈরি হয়ে গেছে, ব্রেকফাস্ট ইজ রেডি। কি বলবেন? আপনার হাজবেন্ডকে বলবেন ব্রেকফাস্ট ইজ রেডি, প্লিজ ইউ ক্যান ইট নাও, ইউ ক্যান টেক নাও, আপনি এখন এটা খেতে পারেন। এই বাক্যটা, এগুলো আমি দিয়ে দিব এখন গ্রুপে, এগুলো আপনারা পড়বেন, মুখস্থ করবেন। এগুলাই কিন্তু স্পোকেন ইংলিশ, এইগুলা জানলে আমরা প্রতিনিয়ত কথা বলতে পারবো। এইগুলার মাধ্যমেই কিন্তু আমরা কথা বলি। এই যে সকালের নাস্তা রেডি হয়ে গেছে, এটা প্রতিদিন